আজকে ডেট হচ্ছে 2 তারিখ। আজকে আমাদের ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটর মানে হচ্ছে তুল্য ধারকত্ব নির্ণয় করবে। আর তারপরে তোমাদের আছে ভ্যান্ডিগ্রাফ জেনারেটর। এটা আধান ধরে রাখে, অনেক আধান ধরে রাখতে পারে, আধান ধরে রাখার একটা সংস্থা। তো এটা কি জিনিস, এটা কি এবং কেমন করে এটা কাজ করে, এই এই দুটো পার্ট আমরা পড়বো। তা আমরা তুল্য ধারকত্ব মানে হচ্ছে ধারকত্বর শ্রেণী, কেমন ভাবে এটা থাকে, কেমন ভাবে কম্বিনেশন করতে পারি, সমবায় কিরকম হয় সেটা আমরা দেখবো। ঠিক আছে, তার আগে আমরা বলে নিই যে আমরা এই চ্যাপ্টারে কি কি জিনিস পড়েছি। যদি আমরা রিক্যাপ করি তাহলে কি কি জিনিস আমরা পড়েছি দেখবো। আমরা প্রথম পড়েছি ধারক কি জিনিস, এটা পড়েছি। তারপরে এর সংজ্ঞা পড়েছি, সি ইকুয়াল টু কিউ বাই ভি পড়েছি। সেখান থেকে আমরা এদের একক পড়েছি, এদের মাত্রা পড়েছি। তারপরে আমরা পড়েছি একটা গোলীয় ধারকের ধারকত্ব কত সেটা পড়েছি। গোলীয় ধারকের ধারকত্ব সম্বন্ধে আমরা আইডিয়া নিয়েছি। তারপর পৃথিবীর ধারকত্ব কত সেটা ক্যালকুলেট করেছি। করার পর আমরা লিখেছি যে ধারকত্ব কি কি বিষয়ের উপর নির্ভর করে। তো ধারকত্বের নির্ভরশীলতা পড়েছি, কি কি জিনিসের উপর নির্ভর করে। তারপর আমরা পড়েছি সঞ্চিত স্থিতিশক্তি পড়েছি। তার ফর্মুলা কি ছিল সঞ্চিত স্থিতিশক্তির? ইউ সমান হচ্ছে হাফ সিভি স্কোয়ার ছিল। আবার ইউ সমান আমরা লিখতে পারি কিউ স্কোয়ার বাই 2c, এগুলো আমরা পড়েছি। বা ইউ সমান হচ্ছে হাফ কিউ ইন্টু ভি, এই সমস্ত জিনিসগুলো পড়েছি। তারপর আমরা শেয়ারিং অফ চার্জ পড়েছি। তাহলে দুটি ধারকের মধ্যে আধান বন্টন, দুটি ধারকের মধ্যে আধান বন্টন এটা পড়েছি। আধান বন্টন করার সময় আমরা কি কি পড়েছি, কতটা আধান একটা ধারক থেকে অন্য ধারকে গেছে, ডেল্টা কিউ সমান কত সেটা আমরা দেখেছি। কমন বিভব ভি সমান, তার ফর্মুলা কি বেরিয়েছে, সি ওয়ান ভি ওয়ান প্লাস সি টু ভি টু ডিভাইডেড বাই সি ওয়ান প্লাস সি টু, এটা ক্যালকুলেট করেছি। তারপরে কত এনার্জি লস হচ্ছে, শক্তি ক্ষয় কতটা হয়েছে সেটা পড়েছি। শক্তি ক্ষয়ের ফর্মুলা কি ছিল, হাফ সি ওয়ান সি টু ডিভাইডেড বাই সি ওয়ান প্লাস সি টু ইন্টু ভি ওয়ান মাইনাস ভি টুর হোল স্কোয়ার, এরকম কিছু একটা ফর্মুলা ছিল, এটা আমরা পড়েছি। তারপর আমরা ইম্পর্টেন্ট একটা জিনিস করেছি যেটা আগের বছর পড়েনি, তোমাদের পড়ার চান্স খুব বেশি, সেটা হচ্ছে সমান্তরাল পাদধারকের ধারকত্ব পড়েছি, তাই তো নাকি? মনে পড়ছে এগুলো? এই সমস্ত জিনিসগুলো আমরা পড়েছি এবং টুকটাক কিছু প্রবলেম আমরা করেছি। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে বিভিন্ন ধারকের সমবায়। তাহলে আজকের টপিক হচ্ছে ধারকের সমবায়। ধারকের সমবায় ইংরেজিতে বলছে কম্বিনেশন অফ ক্যাপাসিটার্স। সেই কম্বিনেশন কি রকম হতে পারে, তাহলে ধারক আমরা কেমন ভাবে চিহ্নিত করি। আমরা জানি দুটো এরকম করে দুটো প্যারালাল লাইন দিয়ে দুই দিকে দুটো, যদি আমরা কন্ডাক্টিং দুদিকে দুটো যদি কানেকশন দিয়ে দিই তাহলে এই চেহারাটা হচ্ছে ধারকের। এটা হচ্ছে ধারককে এইভাবে বোঝায়। তা দুটো প্যারালাল প্লেট, দুটি সমান্তরাল প্লেট বোঝালেই ধারকত্ব বোঝায়, মানে ধারক বোঝায়। সমান্তরাল পাত। ব্যাটারি কেমন ছিল, ব্যাটারি কিরকম ছিল, ব্যাটারি ছিল তোমার একদিকে বড় একদিকে ছোট। যেদিকটা বড় সেদিকটা পজিটিভ ডিনোট করে, যেদিকটা ছোট সেদিকে নেগেটিভ ডিনোট করে। পজিটিভটাকে কি বলা হয়, ক্যাথোড না অ্যানোড বলা হয়? পজিটিভটাকে অ্যানোড বলা হয় কারণ অ্যানায়ন সেদিকে যায়। আর নেগেটিভ হচ্ছে ক্যাথোড বলে কারণ ক্যাটায়ন সেদিকে যায়। ওকে, তো এইভাবে ব্যাটারি ছিল। তার মানে এবার আমরা এরকম বিভিন্ন ধারক নেব। ধরে নাও একটা ধারক, তার ধারকত্ব হচ্ছে C1, আর একটা ধারক আছে তার ধারকত্ব হচ্ছে C2, আর একটা ধারক আছে তার ধারকত্ব হচ্ছে C3, আমরা তিনটেই ধরছি। তাহলে এদেরকে আমরা সমবায় করব কি করে, এদিকে জুড়বো কি করে, এদিকে নানা রকম ভাবে জুড়তে পারি। কি কি জুড়তে পারি, আমরা জানি একটা, তোমরা রোধের সমবায় করার সময় বুঝেছো কি কি সমবায় হয় বলো। রোধের
মনে আছে? একদম তাই। একটা হয় শ্রেণী সমবায়, আর একটা হচ্ছে সমান্তরাল সমবায়। আর একটা হতে পারে মিশ্র সমবায়। মিশ্র মানে শ্রেণী সমবায়, সমান্তরাল সমবায় সব মিক্স আছে। এটাকে বলা হয়, শ্রেণীকে বলা হয় সিরিজ কম্বিনেশন। এটা সমবায় নয়, এটা সমান্তরাল। আর যেটা প্যারালাল, সমান্তরাল, সেটাকে বলা হয় প্যারালাল কম্বিনেশন। আর এটা হচ্ছে মিক্সড কম্বিনেশন। তো আমরা প্রথমে শ্রেণী পড়বো, তারপর সমান্তরাল পড়বো, তারপরে বিভিন্ন ধরনের মিক্সের প্রবলেম আমরা আলোচনা করব। আজকে কিছু প্রবলেম আলোচনা করব, নেক্সট ডে আমরা ডিটেলস প্রবলেম আলোচনা করব এই সমবায় সম্বন্ধে। ওকে, তাহলে দেখো, ফার্স্ট আমরা দেখি শ্রেণী সমবায় দেখতে কিরকম। শ্রেণী সমবায় মানে কিরকম হবে তোমরা নিশ্চয়ই রোধের ক্ষেত্রে দেখেছো। এই একটা ক্যাপাসিটার আছে যার ক্যাপাসিট্যান্স C1, এই একটা ক্যাপাসিটার আছে, ধারক আছে, যার ধারকত্ব হচ্ছে C2, এই একটা ক্যাপাসিটার আছে যার ধারকত্ব হচ্ছে C3। এবার শ্রেণী সমবায় মানে একটার শেষ আর অন্যটা শুরু কানেক্টেড, আর একটা শেষ অন্যটা শুরু কানেক্টেড, এই ধরনের যদি আমি জুড়ে দিই তাহলে সেটাকে শ্রেণী সমবায় বলা হয়। তাহলে দেখতে কিরকম হবে, এরকম C1, এরপরে এখানে জুড়ে দেবো পরেরটা C2, আবার জুড়ে দেবো এখানে পরেরটা C3। তাহলে C1 C2 C3 এরকম করে যদি জুড়ে দিই তাহলে সেটা হচ্ছে শ্রেণী সমবায়। সমান্তরাল সমবায় মানে কি? সমান্তরাল সমবায় মানে প্রত্যেকের এই যে তিনটে ক্যাপাসিটার আছে, একটা C1 ক্যাপাসিটারের দুই প্রান্ত আছে, C2 ক্যাপাসিটারের দুই প্রান্ত আছে, C3 ক্যাপাসিটারের দুই প্রান্ত আছে, এই প্রান্তগুলোকে যদি একসাথে আমরা জুড়ে দিই তাহলে যে সমবায় হবে সেটাকে বলা হয় সমান্তরাল সমবায়। এটা অনেকটা সমান্তরাল দেখতে লাগছে। তাহলে এটা C1, এটা C2, এটা C3। আর মিশ্র সমবায় যদি আমরা বলি সেটা কিরকম হবে, এই তিনটে দিয়ে যদি আমরা মিশ্র সমবায় বানাই তাহলে ধরে নাও C1 C2 কে আমরা সমান্তরালে দিলাম, দুটোকে সমান্তরালে দিলাম, C1 আর C2 কে, এটা হচ্ছে সমান্তরাল হলো, আর C3টাকে তাদের সাথে আমি সিরিজে দিয়ে দিলাম। এটা কি বোঝা গেল? দেখতে কেমন সেটা বলছি, কোনো ক্যালকুলেশন করিনি। তাহলে শ্রেণী সমবায় মানে কি, একটা শেষ অন্যটা শুরু, আর একটা শেষ অন্যটা শুরু, এরকম করে জুড়ে দিয়ে পরপর পরপর লাইন বাই লাইন যদি দাঁড়িয়ে যায় তাহলে সেটাকে শ্রেণী সমবায় বলা হয়। সমান দেখতে এরকম হয়। তাহলে সেক্ষেত্রে কি হয়, সেক্ষেত্রে হচ্ছে যে কি হয় সেটা আমরা ডিটেলসে দেখবো। আর সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে কিরকম দেখতে হয়, দেখতে হয় এদের দুই প্রান্তের যে কানেকশন গুলো আছে সেগুলোকে সবগুলোকে একসাথে ধরবো আর জুড়ে দেবো। আর মিশ্র সমবায় মানে কিছু কিছু ক্যাপাসিটার শ্রেণীতে থাকবে, কিছু কিছু ক্যাপাসিটার সমান্তরালে থাকবে, তাহলে সেটাকে মিশ্র সমবায় বলে। এবার আমরা দেখব শ্রেণী সমবায় বললে সেখানে কি বোঝায়। আমরা বুঝছি শ্রেণী সমবায়, আমি তিনটে ক্যাপাসিটার দিয়ে ধরো শুরু করছি। এটা C1, এর পরেরটা হচ্ছে C2, এর পরেরটা হচ্ছে C3। তাহলে দেখো, এই যে এখানে যদি আমি একটা ভোল্টেজ দিই, এখানে ধরো A পয়েন্ট আর এটা ধরো নাও B পয়েন্ট, এই দুটোর মধ্যে যদি আমি ভোল্টেজ দিই ভি বিভব, ভি মানে কি, এ এবং বি বিন্দুর মধ্যে বিভব প্রভেদ, মধ্যে বিভব প্রভেদ যদি হয় এরকম, এ এবং বি বিন্দুর মধ্যে বিভব প্রভেদ, তাহলে এই ক্যাপাসিটর গুলোর বিভব প্রভেদ আলাদা আলাদা হবে। এর হবে V1, এর হবে V2, এর হবে V3। এদের দুজনের তিনজনের যেহেতু ক্যাপাসিট্যান্স আলাদা, তাই এদের আলাদা আলাদা বিভব দুই প্রান্তে থাকবে। কিন্তু একটা জিনিস এখানে মেনটেন হবে, এই যে টোটাল যে বিভব পার্থক্য ভি যেটা, সেই ভিটা হবে V1 প্লাস V2 প্লাস V3। এটা 1 নম্বর পয়েন্ট। এটা কি বুঝলে বলো আমাকে, রাখি যা। একটা বিভব দিলে সেটা তিনটে ক্যাপাসিটরের মধ্যে ভাগ হয়ে যাবে, কিন্তু যেহেতু তাদের
ধারকত্ব আলাদা, তাই বিভবগুলো ওরা আলাদা আলাদা অংশে অংশে পাবে। যার যেমন ধারকত্ব তার ক্ষেত্রে বিভব বেশি হয় না কম হয় সেটা আমরা দেখব। আর যার বেশি ধারকত্ব তার ক্ষেত্রে বিভব কম হয় না বেশি হয় সেটা আমরা দেখব। আর একটা জিনিস কি হবে, যদি ধরে নাও আমি এই পাতে প্লাস কিউ আধান দিই, তাহলে এই যে পাতটায় এখানে যদি প্লাস কিউ আধান দিই, বাম দিকের পাতে যদি আমরা প্লাস কিউ আধান দিই, তাহলে সেই আধানটা এখানে প্লাস কিউ ধরো দিলাম, তাহলে আবিষ্ট হয়ে এখানে মাইনাস কিউ হবে। এটা তো পাথ। এই মাইনাস কিউ এর আবেশের জন্য এখানে প্লাস কিউ হবে, এর আবেশের জন্য এখানে মাইনাস কিউ হবে, এর আবেশের জন্য এখানে প্লাস কিউ হবে, এর আবেশের জন্য মাইনাস কিউ হবে। তার মানে আমরা দেখতে পাচ্ছি ধারকের যে পাতগুলো, সেই পাতগুলোর কি সমান থাকছে, দুটি পাতের মধ্যে কি সমান থাকছে, আধান ধ্রুবক থাকছে। তাহলে শ্রেণী সমবায়ে এইখানে আমরা দেখতে পাচ্ছি আধান, যেটা পাতে আধান বা ধারকগুলির মধ্যে আধান সবারই সমান, আধান সমান থাকছে। কিন্তু এখানে আমরা কি দেখলাম, বিভব, মোট বিভবটা ভাগ হয়ে যায়। এইটা হচ্ছে আমাদের মেন ফান্ডা। অ্যাকচুয়ালি শ্রেণী সমবায় কাকে বলে? পরপর পরপর জুড়ে যায়, দেখতে এরকম লাগে, একে শ্রেণী সমবায় কিন্তু তেমন, মানে এটা সাইন্টিফিক ওয়ে নয়। আমাদের বলা উচিত যে শ্রেণী সমবায় তখনই ধারকগুলোর মধ্যে শ্রেণী সমবায় থাকবে যখন প্রতিটি ধারকের মধ্যে একই পরিমাণ আধান থাকবে এবং সেই যে ধারকগুলো আছে তাদের মধ্যে যে মোট বিভব দেওয়া হবে সেগুলো তারা কিন্তু নিজেদের ধারকত্ব অনুযায়ী বিভবটা ভাগাভাগি করে নেবে। সেই ধরনের সমবায়কে আমরা বলবো শ্রেণী সমবায়। তাহলে কেমন দেখতে হবে? তাহলে আমি এটা ক্যালকুলেট করব কি করে? আমি এই যে তিনটে ক্যাপাসিটার, এই যে তিনটে ধারক আছে তিনটে, এই তিনটে ধারকের একটা তুল্য ধারক বার করব, তুল্য ধারক বার করব এবং তার ধারকত্ব বার করব, তুল্য ধারকের ধারকত্ব বার করব। মানে যদি ওখানে এই তিনটে ক্যাপাসিটার না থাকতো, আমি যদি ওই তিনটে ক্যাপাসিটারের জায়গায় একখানা ক্যাপাসিটার বসাতাম, তাহলেও যা কাজ হতো এই তিনটে ক্যাপাসিটার থাকলেও একই কাজ হবে। এরকম যে ধারক যেটা আমরা পাবো তাকে সি1 সি2 সি3 এদের তুল্য ধারক বলা হবে এবং তার যা ধারকত্ব হবে তাকে বলা হবে তুল্য ধারকত্ব। ইংরেজিতে এটাকে বলা হয় ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স। ক্যাপাসিট্যান্স। তাহলে আমরা ক্যালকুলেট করি কি করে করব? দেখো আমরা আবার ছবি আঁকছি, আমাদের কোনো তাড়াহুড়ো নেই, খুব ক্লিয়ারলি আমাদের বুঝতে হবে জিনিসটা। এই একটা, এই একটা, এই একটা, এখানে বিভব হচ্ছে ধরে নাও, এখানে বিভব হচ্ছে ভি1, বিভব পার্থক্য, এইটার মধ্যে বিভব পার্থক্য হচ্ছে ভি2, এটার মধ্যে বিভব পার্থক্য হচ্ছে ভি3 এবং আমরা ধরেছি এর ধারকত্ব হচ্ছে সি1, এর ধারকত্ব সি2, এর ধারকত্ব সি3। এখানেও আধান হচ্ছে প্লাস কিউ মাইনাস কিউ, এখানেও আধান হচ্ছে প্লাস কিউ মাইনাস কিউ, এখানেও আধান হচ্ছে প্লাস কিউ মাইনাস কিউ। তাহলে বলো তো দেখি, কিউ, ভি আর সি এগুলো দেওয়া থাকলে তাদের মধ্যে সম্পর্ক কি ছিল? সি ইকুয়াল টু কিউ বাই ভি পেয়েছি, পেয়েছি না পাইনি? এটা আমরা প্রথম সম্পর্ক পেয়েছি। তার মানে এখানে আমরা বলতে পারি অর ভি ইকুয়াল টু কিউ বাই সি বলতে পারি, পারি না পারি না? কেন ভি বার করলাম? তার কারণ এই যে ফর্মুলাটা এটা তিনটে ক্যাপাসিটরের জন্য আমরা অ্যাপ্লাই করব। প্রথমটার জন্য দেখো, ফার্স্ট ক্যাপাসিটরের জন্য আমরা লিখতে পারি কিউ ইকুয়াল টু সি1 ভি1। সেকেন্ড ক্যাপাসিটরের জন্য আমরা কি বলতে পারি, সেই একই আধান ইকুয়াল টু সি2 ভি2, আধান একই তো, বিভবটা আলাদা। থার্ড যে ক্যাপাসিটর সেটার জন্য আমরা কি বলতে পারি, কিউ সমান সি3 ভি3। তাহলে এক্ষেত্রে আমরা দেখো এখানে আমরা বার করতে পারি ভি1 সমান কিউ বাই সি1, ভি2 সমান কিউ বাই সি2, ভি3 সমান কিউ বাই সি3।
এবার আমরা ভি গুলো বার করলাম কেন? কেন ভি গুলো বার করলাম? কেউ বলতে পারবে? আমরা এগুলোকে যোগ একদম তাই। কারণ আমরা যোগ করব বিভবগুলো এবং বিভবগুলো যোগ করে যে বিভব প্রভেদটা আমি পাবো, সেই বিভব প্রভেদটা হচ্ছে C1 এবং C2 এবং C3 এদের ৩ জনের ২ প্রান্তের বিভব প্রভেদ। তার মানে তুল্য যদি ধারক আমি রাখি, তুল্য যদি ধারকের কথা আমি কল্পনা করি, তারও ২ প্রান্তের বিভব প্রভেদ টোটাল বিভব হতে হবে। তাহলে এখানে আমরা লিখতে পারি মোট বিভব পার্থক্য কত? মোট বিভব পার্থক্য যদি আমি বলি, তাহলে মোট বিভব পার্থক্য ভি সমান হবে V1 প্লাস V2 প্লাস V3 এবং সেটা সমান আমরা বলবো Q বাই C1 প্লাস Q বাই C2 প্লাস Q বাই C3। এটা আমরা পেলাম। এইটা পেলাম মোট বিভব। এই পর্যন্ত ক্লিয়ার? সবাই বুঝতে পেরেছো? হ্যালো? ওকে। তাহলে দেখো এবার আমরা কি করব? এই যে ৩ টে ধারক আছে, এই ৩ টে ধারকের C1, C2, C3 এর ২ প্রান্তের বিভব হচ্ছে V। ২ প্রান্তের বিভব হচ্ছে V। এইটাকে যদি আমি তুল্য ধারকে পরিণত করি, তুল্য ধারক যদি করি, তাহলে এখানে দেখো এরও Q আধান, এরও Q আধান, এরও Q আধান। তাহলে তুল্য ধারকটা দেখতে কেমন হবে? সে দেখতে কিছু একটা এরকম ধারকের মতন হবে। তার ২ প্রান্তের বিভব কত হবে? তুল্য ধারকের V1 হবে, V2 হবে, V3 হবে না V হবে? V হবে। মোট বিভব হবে। এইটা হবে মোট বিভব। এর আধান কত হবে দেখো তো? এরও কিউ, এরও কিউ, এরও কিউ। তাহলে এর আধান কত হবে? শুধু কিউ হবে। কারণ প্রত্যেকের আধান একই। তাহলে এর যদি ধারকত্বটা আমি ধরে নিই সি ইকুইভ্যালেন্ট, এটা আমি ধরে মনে করি, মনে যদি করি এর ধারকত্ব হচ্ছে সি ইকুইভ্যালেন্ট, তাহলে এর জন্য আমি কি ফর্মুলা লিখতে পারি? কিউ ইকুয়াল টু কি লিখতে পারি? সি ইকুইভ্যালেন্ট ইন্টু ভি। একই ফর্মুলা। তাহলে এবার আমাকে বলো তো দেখি ভি সমান কি তাহলে? কিউ বাই সি ইকুইভ্যালেন্ট লিখতে পারি না পারি না? এটা হচ্ছে তুল্য ধারকের জন্য। আর পূর্বে আমরা কি পেয়েছি? এদের জন্য কি পেয়েছি পূর্বে? ভি সমান কত পেয়েছি? V1 প্লাস V2 প্লাস V3 পেয়েছি। और V সমান কি পেয়েছি? Q বাই C1 প্লাস Q বাই C2 প্লাস Q বাই C3 পেয়েছি না পাইনি? তাহলে এই যে B আর এই যে V, এই দুটো একই না আলাদা? তাহলে ১ আর ২ থেকে আমরা ১ এবং ২ কে তুলনা করতে পারি। কোনটা কোনটা বলছো বলো তো? না, 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 না। আমাদের শ্রেণী সমবায় যখন আমরা করি, এটা তো যোগ হচ্ছে না, একটা তো প্লেট। একটা প্লেটের সাথে আরেকটা প্লেটের তো কানেকশন নেই যে দুটো প্লেটের পজিটিভ গুলো টাচ করে দিয়েছি তা তো নয়। এখানে প্লাস কিউ, এখানে মাইনাস কিউ, এখানে প্লাস কিউ, এখানে মাইনাস কিউ, এখানে প্লাস কিউ, এখানে মাইনাস কিউ। থ্রি কিউ কিন্তু হবে না। শ্রেণী সমবায়ের ক্ষেত্রে কি হবে? তুল্য ধারকত্বেরও আধান কিউ হবে, কারণ শ্রেণী সমবায়ে প্রত্যেকটা ধারকের আধান হয় কিউ। ওকে, ওটা তোমার সমান্তরাল সমবায় হবে। দেখবো আমরা ওটা। তা তুলনা করে আমরা কি পাবো? তুলনা করে পাই কিউ বাই সি কি ইকুইভ্যালেন্ট সমান কিউ বাই C1 প্লাস কিউ বাই C2 প্লাস কিউ বাই C3। এবার কি কাটবো এখান থেকে? এখান থেকে কি কাটবো? কিউ গুলো কেটে দেবো। কিউ গুলো কেটে দেবো। তাহলে আমরা কি ফর্মুলা পাবো? তাহলে আমরা পাবো 1 বাই সি ইকুইভ্যালেন্ট সমান 1 বাই C1 প্লাস 1 বাই C2 প্লাস 1 বাই C3। এইটা হচ্ছে তুল্য ধারকত্ব।
তাহলে যদি তোমাকে জিজ্ঞাসা করে, যে প্রবলেম একটা দেয়, যে ধরে নাও তিনটি ধারকের ধারকত্ব যথাক্রমে 1 মাইক্রোফ্যারাড, 2 মাইক্রোফ্যারাড এবং 4 মাইক্রোফ্যারাড। এদের শ্রেণী সমবায়ে যোগ করলে তুল্য ধারকত্ব কত হবে? কি করে ক্যালকুলেট করবে? তাহলে এখানে C1 ইকুয়াল টু কত? কত হবে? 4/7 মাইক্রোফ্যারাড বলেছে, দেখি হয় কিনা। তাহলে দেখো তুল্য, এইখানে C1 সমান দেওয়া আছে কত? 1 মাইক্রোফ্যারাড। C2 সমান কত দেওয়া আছে? 2 মাইক্রোফ্যারাড। C3 সমান কত দেওয়া আছে? 4 মাইক্রোফ্যারাড। তাহলে তুল্য ধারকত্ব যদি C ইকুইভ্যালেন্ট হয়, তাহলে ফর্মুলা কি? 1/C ইকুইভ্যালেন্ট সমান 1/C1 মানে 1/1 প্লাস 1/2 প্লাস 1/4। তাহলে লসাগু কত হবে? 4 লসাগু হবে। এখানে 4 প্লাস 2 প্লাস 1 সমান হবে 7/4। কিন্তু 7/4 মানে কি? 1/C ইকুইভ্যালেন্ট। তাহলে 1/C ইকুইভ্যালেন্ট সমান হবে 7/4। তাহলে C ইকুইভ্যালেন্ট কত হবে? 1/C ইকুইভ্যালেন্ট হলো 7/4। তাহলে C ইকুইভ্যালেন্ট সমান হচ্ছে 4/7 মাইক্রোফ্যারাড। তাহলে এখান থেকে এটা প্রত্যেকে নিশ্চয়ই বুঝতে পেরেছে, এটা কিচ্ছু নেই, একটা ফর্মুলা ক্যালকুলেশন করেছি। বুঝতে পেরেছো? একটু আওয়াজ দাও। প্রত্যেকে বুঝতে পারছো তো? ওকে। তাহলে এবার বলো তো দেখি, এখান থেকে অবজারভেশন কি? এখান থেকে আমরা একটা জিনিস দেখলাম। এই অবজারভেশনটা কে বলতে পারবে? আমি বলে দিচ্ছি, স্টেটমেন্টটা বলে দিচ্ছি, যে C1 সমান 1 মাইক্রোফ্যারাড, C2 সমান 2 মাইক্রোফ্যারাড, C3 সমান 4 মাইক্রোফ্যারাড। কিন্তু তুল্য ধারকত্ব বেরোলো কত? 4/7 মাইক্রোফ্যারাড। এখান থেকে তোমরা কি কনক্লুশন টানতে পারো? কি সিদ্ধান্ত আমরা এলাম? কি বুঝলাম? এই গল্পটা কোথায় হয়? এই গল্পটা হয় শ্রেণী সমবায় যুক্ত করলে। এখান থেকে আমরা কি বুঝলাম বলো, যা বুঝেছো সেটা বলো। তুল্য ধারকত্ব যে কোনো ধারকত্বের চেয়ে ছোট, নাকি আরো ভালোভাবে যদি আমি বলি, তুল্য ধারকত্ব, হ্যাঁ, শ্রেণী সমবায়ের ক্ষেত্রে তুল্য ধারকত্ব সবচেয়ে ছোট ধারকের ধারকত্ব চেয়েও ছোট। হ্যাঁ কি না? তুমি ঠিকই বলেছো। তাহলে এখান থেকে আমরা বললাম ভেরি গুড। তাহলে এখান থেকে আমরা কি বুঝলাম? আমরা বুঝলাম শ্রেণী সমবায়ে যুক্ত থাকলে ধারকগুলির তুল্য ধারকত্ব তাদের মধ্যে তুল্য ধারকত্ব তাদের মধ্যে সবচেয়ে কম ধারকত্বের চেয়েও ছোট হয়। এটা ইম্পর্টেন্ট। এটা তোমরা প্রমাণ করবে, প্রমাণ করো। এটা হোমওয়ার্ক 1 নাম্বার। সবাই কিন্তু হোমওয়ার্ক করছো না। যারা যারা করছো না তারা পরবর্তীকালে ঠিকঠাক বসতে যাবে। যারা যারা হোমওয়ার্ক করেছো তারা কিন্তু ঠিকঠাক এগিয়ে যাবে। পরে কান্নাকাটি করলেও কিন্তু কিচ্ছু খুঁজে পাবে না। আমি যে হোমওয়ার্ক গুলো দিই, প্লিজ প্রত্যেকে করে পাঠিও।
আর এরপর যদি আমি দেখি আর মাঝখানেকের মধ্যে পাঠাচ্ছ না, তুমি যেই হও না কেন আমি তাকে কিন্তু ক্লাস থেকে বার করে দেবো। ওকে, তাহলে এটা হচ্ছে হোমওয়ার্ক। এটা বইয়ের হেল্প নেবে, নিয়ে করার চেষ্টা করবে। তাহলে আমরা দেখলাম, এই একটা জিনিস দেখলাম যে তুল্য ধারকত্ব কমে যায়, যেটা সবচেয়ে ছোট তার চেয়েও কম হয়ে যায় তুল্য ধারকত্ব। এবার ধরে নাও দুটি ধারক নিলাম, দুটি ধারক যাদের ধারকত্ব হচ্ছে, যাদের ধারকত্ব ধরে নাও একটা হচ্ছে C1, একটা হচ্ছে C2, দুটো ধারকের মধ্যে ধারকত্ব C1 C2। তাহলে এদের শ্রেণী সমবায়ে তুল্য, শ্রেণী সমবায়ে তুল্য ধারকত্ব কত হবে? তাহলে আমরা কি করব, 1/C ইকুইভ্যালেন্ট সমান 1/C1 প্লাস 1/C2। তাহলে এখানে আমরা একটা লসাগু করব, C1 C2, আর এখানে হবে C2 প্লাস C1, মানে আমি লিখতে পারি C1 প্লাস C2। এখানে C2 প্লাস C1 হবে, যোগ আমি A প্লাস B মানে A মাইনাস A, B প্লাস A, এটা সমান C ইকুইভ্যালেন্ট, অর C ইকুইভ্যালেন্ট সমান C1 C2 ডিভাইডেড বাই C1 প্লাস C2। এটা হচ্ছে দুটো ধারক যদি হয় তার ক্ষেত্রে ঝপাঝপ বার করার নিয়ম, দুজনকে গুণ করে দাও বাই দুজনকে যোগ করে দাও, তাহলেই তুমি কিন্তু তুল্য ধারকত্ব পেয়ে যাবে। তাহলে এটা হচ্ছে দুটি ধারকের ক্ষেত্রে তুল্য ধারকত্ব নির্ণয়। তাহলে এবার যদি তোমাদেরকে জিজ্ঞেস করি, এখান থেকেই একটা ছোট্ট কোশ্চেন জিজ্ঞেস করি, এটা বোঝা গেল? সব কিন্তু খুব সহজ জিনিস, এর মধ্যে কোন রকম কোনো কঠিন জিনিস নেই, শুধু যোগ ভাগ বিয়োগ গুণ করতে পারলেই এখান থেকে ছাঁকা নাম্বার, আর ঠিক করে বুঝতে হবে। তাহলে দেখো এখান থেকে আমরা যদি জিজ্ঞাসা করি, প্রশ্ন করি, দুটি শ্রেণী সমবায়ে যুক্ত ধারকের ধারকত্ব যথাক্রমে 3 মাইক্রোফ্যারাড এবং 6 মাইক্রোফ্যারাড, তুল্য ধারকত্ব কত? 2 হবে তো? কি করে ক্যালকুলেট করব? সি ইকুইভ্যালেন্ট সমান C1 C2 ডিভাইডেড বাই C1 প্লাস C2, দুটোর ক্ষেত্রে ঝড়াম করে ক্যালকুলেট করব। আর তিনটে বা তার বেশি হলে সেই 1/C ইকুইভ্যালেন্ট সমান 1/C1 প্লাস 1/C2 প্লাস 1/C3 করতে হবে। তাহলে এইটা সমান ক্যালকুলেট করো, তাহলে 3 গণিত 6/3 প্লাস 6 এত মাইক্রোফ্যারাড, তার মানে 18/9 সমান 2 মাইক্রোফ্যারাড। দেখো সব ক্ষেত্রেই কিন্তু 3 আর 6 এর মধ্যে সব থেকে ছোট কোনটা? 3। আর তুল্য ধারকত্ব কত হলো? 2 হলো, তার চেয়েও ছোট। এরপর প্রশ্ন আর একটা, এনটি মানে এন সংখ্যক অভিন্ন, মানে একদম আইডেন্টিক্যাল অভিন্ন ধারকের প্রতিটির ধারকত্ব সমান C, তাহলে তুল্য ধারকত্ব কত? কে বলতে পারবে? ভালো করে ক্যালকুলেট করো, গেস করো না, ক্যালকুলেট করো। এন সংখ্যক, এখানে একখানা নাই, আমি দেখে 3খানা দিয়ে ক্যালকুলেট করলাম, তার একটা প্রবলেম করলাম, দুটোর জন্য একটা স্পেশাল ফর্মুলা দিলাম, তারপর আমি এন খানা দিয়ে দিয়েছি, তাহলে কি হবে বলো? কেন C1 এর মান কত? C1 এর মান কি? হ্যাঁ, এন সংখ্যক প্রত্যেকটা ধারকত্ব কত?
তো সব C1 C2 C3 এগুলো সব সি নয়? তাহলে সি বসাও। এরকম দিয়েছি দেখো, এই একটা ধারক, এ একটা ধারক, এ একটা ধারক, সব অভিন্ন ধারক, এন সংখ্যক দিয়েছি এরকম করে, সবারই ধারকত্ব হচ্ছে সি। তাহলে সি তুল্য ধারকত্ব কত হবে? ধরে নাও তুল্য ধারকত্ব ধরে নাও সি ইকুইভ্যালেন্ট। তাহলে কি ফর্মুলা হবে? ফর্মুলা কি? শ্রেণী সমবায়ে, এটা সব শ্রেণী সমবায়ে, কিন্তু সব শ্রেণী সমবায়ে আমি আলোচনা। একদম তাই, সি বাই এন, ভেরি গুড। তাহলে 1/c ইকুইভ্যালেন্ট সমান 1/c প্লাস 1/c প্লাস 1/c কতবার হবে রানা? এন সংখ্যক হবে না? তাহলে এরকম 1/c যদি এন বার যদি হয়, যোগ করলে কি হবে সেটা? এন ইন্টু 1/c হবে না? তাহলে এখান থেকে আমরা লিখতে পারি 1/c ইকুইভ্যালেন্ট সমান হচ্ছে এন ইন্টু 1/c, কারণ এন সংখ্যক ছিল, যেহেতু এন সংখ্যক। তাহলে এটাকে আমরা লিখতে পারি n/c, 1/c ইকুইভ্যালেন্ট সমান, তাহলে তুল্য ধারকত্ব সমান কত হবে? উল্টে দাও। তাহলে তুল্য ধারকত্ব সমান সি ইকুইভ্যালেন্ট সমান হচ্ছে সি বাই এন। তাহলে এন খানা যদি হয়, তাদেরকে যদি শ্রেণী সমবায়ে যুক্ত করি, তাহলে ধারকত্ব কিন্তু এন ভাগ কমে যায়, কারণ ধারকত্ব যত তুমি জুড়বে তত ধারকত্ব কিন্তু কমে যাবে শ্রেণীতে যদি জুড়বে। তাহলে আমরা দেখতে পেলাম শ্রেণীতে যদি এন সংখ্যক অভিন্ন ধারক যদি জুড়ে দেওয়া হয়, যুক্ত করলে তুল্য ধারকত্ব প্রতিটি ধারকের ধারকত্বের, প্রতিটি ধারকের ধারকত্বের 1/n গুণ হয়। মানে তার মানে হচ্ছে n ভাগ হয়ে যায়। তার মানে আমরা বুঝতে পারছি, এখানেও আমরা দেখতে পাচ্ছি কমে গেল। তাহলে এরকম সি দুটো ধরে যদি দুটো থাকে, তাহলে কত হবে? দুখানা যদি ধারক থাকে শ্রেণী সমবায়ে, তাহলে কত হবে তুল্য ধারকত্ব? দুজনেই যদি সি হয়, C/2 হবে। আর তোমার ফর্মুলা দুটোর জন্য কি ছিল? C1 C2 ডিভাইডেড বাই C1 প্লাস C2। ওখানে কত পাবে? তাহলে এই ফর্মুলার চেকিং করতে পারো তোমরা, যে কোনো ফর্মুলার চেকিং করতে পারো। চেকিং এর ক্ষেত্রে এইটা দেখলাম, দুটি যদি আমরা নিই, দুটি অভিন্ন ধারক যদি আমরা নিই, তাদের ধারকত্ব ধরে নাও সি এবং সি, তাহলে আমরা এখান থেকে পাচ্ছি সি ইকুইভ্যালেন্ট সমান সি বাই এন, যে ফর্মুলা, সেখান থেকে আমরা লিখতে পারি C/2, কারণ এখানে দুটি বলেছি, দুটি বলা মানে হচ্ছে n = 2। আবার আমাদের আগের ফর্মুলা কি ছিল? প্রিভিয়াস ফর্মুলা কি ছিল দুটোর জন্য? প্রিভিয়াস ফর্মুলা ছিল সি ইকুইভ্যালেন্ট সমান C1 C2 ডিভাইডেড বাই C1 প্লাস C2। তাহলে সবাইকে সি বসিয়ে দাও, তাহলে সি ইন্টু সি ডিভাইডেড বাই সি প্লাস সি, তাহলে C²/2c, তাহলে একটা সি কেটে দিলে C/2 হবে। দুটোই একই ফর্মুলা থেকে এসছে, তাই একই রেজাল্ট দেবে। আমি জাস্ট তোমাদেরকে একবার এদিক ওদিক কানেকশন করার চেষ্টা করছি, সব কিন্তু একই জায়গা থেকেই এসছে, কোনোটাই কিন্তু আলাদা কিছু নয়, দুটো আলাদা আলাদা ইকুয়েশন নয়, দুটো একই জায়গা থেকেই এসছে। কিন্তু আমি তোমাকে জাস্ট দেখানোর চেষ্টা করলাম যে তুমি যেমন ভাবে আসো, রেজাল্ট কিন্তু সেই একই হবে। তাহলে এই গেল আমাদের শ্রেণী সমবায়। ওকে, এবার যদি আমরা সমান্তরাল সমবায়ে যাই, তাহলে কি দেখতে পাবো? তোমরা কি কেউ কোনো করছো? দাঁড়াও। ওকে, এবার আমরা চলে আসি সমান্তরাল সমবায়ে।
কিরকম দেখতে? এরকম এই তিনটে ধরে নাও, এটা হচ্ছে C1, এটা হচ্ছে C2, এটা হচ্ছে C3। তিনটে দুই প্রান্তকে জুড়ে দিয়েছি, এটা C1, এটা C2, এটা C3। এবার ভাবো তো দেখি এক্ষেত্রে কি হবে? এক্ষেত্রে দুই প্রান্তের একই পয়েন্ট থেকে দুই প্রান্ত শুরু, তাহলে বিভব কি পথের উপর নির্ভর করে? বিভব পার্থক্য কি পথের উপর নির্ভর করে? হ্যাঁ কি না? তো করে না। তড়িৎ বিভব পার্থক্য পথের উপর নির্ভর করে না। তাহলে তুমি উপর দিক দিয়ে যাও, বিভব পার্থক্য যা হবে, মধ্যের দিক দিয়ে যাও, বিভব পার্থক্য তাই হবে, নিচের দিক দিয়ে যাও, বিভব পার্থক্য তাই হবে। তাহলে এখানে আমরা কি দেখলাম? শ্রেণীতে বিভবটা ভাগাভাগি হয়ে গেছিল। হ্যাঁ কি না? শ্রেণীতে বিভবটা ভাগাভাগি হয়ে গেছিল। সমান্তরালে যেহেতু ওদের দুই প্রান্তগুলোকে জুড়ে দিয়েছি, তাই এক্ষেত্রে আমরা কি পাবো? সমান্তরালে প্রতিটির প্রতিটি ধারকের প্রতিটি ধারকের দুই প্রান্তের বিভব পার্থক্য কি হবে? ধ্রুবক থাকবে। দুই প্রান্তের বিভব পার্থক্য সমান থাকবে বা ধ্রুবক থাকবে। তার মানে এইটা যদি বিভব পার্থক্য ভি হয়, এখান থেকে এইটুকু যদি বিভব পার্থক্য ভি হয়, তাহলে এটারও ভি, সবারই ভি বিভব পার্থক্য। তাহলে এখানে কিসের শেয়ারিং হবে? বিভব এখানে আধানের শেয়ারিং হবে। দেখো এই দিকটা যদি পজিটিভ ধরি, তাহলে এখানে আধান যদি ধরে নাও Q1 হয়, এখানে -Q1 হবে। এখানে আধান যদি +Q2 হয়, এখানে -Q2 হবে। এখানে আধান যদি +Q3 হয়, এখানে -Q3 হবে। তাহলে আমি যদি তুল্য ধারক যদি ভাবি, তাহলে তার দুই প্রান্তে বিভব পার্থক্য কত হবে? রাখি যা, কত হবে? যদি আমি তুল্য ধারক ভাবি, বিভব পার্থক্য তো কনস্ট্যান্ট থাকে, ধ্রুবক থাকে, তাহলে এটাও ভি হবে। ভেরি গুড। কিন্তু এর আধান কত হবে? এইটা দেখ, পজিটিভ গুলো সব একদিকে আছে, তাহলে যোগ হবে। নেগেটিভ গুলো অন্যদিকে আছে, সেগুলো যোগ হবে। তার মানে আধান এক্ষেত্রে হবে Q1 প্লাস Q2 প্লাস Q3। তাহলে এর আধান যদি কিউ হয়, তাহলে কিউ ইকুয়াল টু হবে Q1 প্লাস Q2 প্লাস Q3। তাহলে এখানে কি হবে? প্রতিটির আধান আলাদা হবে। প্রতিটির আধান তাদের ধারকত্ব অনুযায়ী অনুযায়ী আলাদা হবে। এবার বলো তো দেখি, যার ধারকত্ব বেশি তার আধান বেশি হবে না কম হবে? ধারকত্ব মানে কি? আধান ধরে রাখার ক্ষমতা। তাহলে যার আধান ধরে রাখার ক্ষমতা বেশি, তার আধান বেশি হবে না কম হবে? বেশি হবে। তাহলে যার ধারকত্ব বেশি, সে বেশি আধান নিয়ে নেবে। যার ধারকত্ব কম, সে কম আধান নেবে। নিয়ে এরকম কম্পিটিশন হবে। তাহলে আমাদের দেওয়া থাকবে এই C1 C2 C3, আমাদের বার করতে হবে এই ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স সি ইকুইভ্যালেন্ট, মানে হচ্ছে তুল্য ধারকত্ব আমাদের বার করতে হবে। তাহলে আমরা কি করে বার করব দেখি, নেক্সট পেজে দেখবো। তাহলে দেখো, আমরা এখান থেকে দেখতে পাচ্ছি এইগুলো হচ্ছে আলাদা আলাদা। এটা C1, এটা C2, এটা C3। এইটা এখানে আধান ধরে নাও Q1, এখানে Q2, এখানে Q3। আর এদের প্রত্যেকের মধ্যে বিভব পার্থক্য ভি, এরও ভি, এরও ভি। তাহলে আমি প্রত্যেকটার জন্য সমীকরণ কি লিখবো? প্রথমটার জন্য আমরা লিখবো Q1 ইকুয়াল টু, কি লিখবো? Q1 ইকুয়াল টু C1 ভি, Q2 ইকুয়াল টু C2 ভি, Q3 ইকুয়াল টু C3 ভি। আর যেটা তুল্য হবে, এটা হচ্ছে তুল্য ধারক। তার ক্ষেত্রে আমরা কি দেখলাম? বিভব পার্থক্য হবে ভি, আর তার ধারকত্ব কি হবে? সি ইকুইভ্যালেন্ট। আর এর আধান যদি কিউ হয়, তাহলে আমরা কিউ সমান কি জানি? সি ইকুইভ্যালেন্ট ইন্টু ভি হবে।
কিন্তু এদের মধ্যে কানেকশন কি? কানেকশন হচ্ছে এই যে কিউ, এই কিউটা হবে Q1 প্লাস Q2 প্লাস Q3। এইটা হচ্ছে কানেক্টিং ইকুয়েশন, এটাই দুই দিককে যোগ করছে। তাহলে সবারই ভ্যালু বসিয়ে দাও, কিউ এর ভ্যালু এখানে বসাও, আর Q1 Q2 Q3 ভ্যালু এইদিকে বসিয়ে দাও। তাহলে কি পাবো আমি এখান থেকে? এখান থেকে দেখো কিউ এর জায়গায় বসালাম সি ইকুইভ্যালেন্ট ইন্টু ভি সমান Q1 মানে C1V, Q2 মানে C2V, Q3 মানে C3V। বলো তো দেখি কি কাটবো এখানে? উভয় পক্ষে ভি কেটে দেবো। তাহলে সি ইকুইভ্যালেন্ট সমান হবে C1 প্লাস C2 প্লাস C3। দিস ইজ দ্য ফর্মুলা। তাহলে তাহলে এই জিনিসটা আমরা কি দেখতে পেলাম? পাতি যোগ। ওখানে ছিল অনন্যকের যোগফল, তুল্য ধারকত্বের অনন্যক সমান প্রতিটি ধারকের অনন্যকের যোগফলের সমান। আর এখানে কি হলো? সমান্তরাল সমবায়ে পাতি তুল্য ধারকত্ব হচ্ছে যে ধারকগুলো আছে তাদের ধারকত্বের পাতি যোগফল, নরমাল যোগফল। তাহলে এক্ষেত্রে যদি আমরা এরকম প্রবলেম ধরি, যে যদি এরকম আমরা একটা প্রবলেম জিজ্ঞাসা করি, যে মনে করি তিনটি তিনটি ধারকের ধারকত্ব, একই প্রবলেম আমি দিচ্ছি, 1 মাইক্রোফ্যারাড, 2 মাইক্রোফ্যারাড, 4 মাইক্রোফ্যারাড, এদের সমান্তরালে যুক্ত করলে তুল্য ধারকত্ব কত হবে? হবে তুল্য ধারকত্ব কত হবে? তুল্য ধারকত্ব কত? তাহলে আমরা জানি এখানে পাতি ফর্মুলা আমার তুল্য ধারকত্ব সি ইকুইভ্যালেন্ট সমান 1 প্লাস 2 প্লাস 4 সমান 7 মাইক্রোফ্যারাড। এই যে প্রবলেম, এই প্রবলেম থেকে আমরা কি সিদ্ধান্তে আসতে পারি? কি বুঝছি এখান থেকে? এখান থেকে আমরা কি বুঝছি? দেখো C1 কত ছিল? 1। তার থেকে বেশি হবে, যেটা সবচেয়ে বড় তার থেকেও বেশি হবে। তাহলে এখানে আমরা লিখতে পারি, দেখো এটা ছিল 1, এটা ছিল 2, এটা ছিল 4, এদের মধ্যে সবচেয়ে বড় 4, আর ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স হলো 7। তাহলে বড়টার চেয়েও বড়, কারণ যোগ হচ্ছে পাতি। তাহলে আমরা এটাকে লিখতে পারি যে সমান্তরাল সমবায়ে সমান্তরাল সমবায়ে তুল্য ধারকত্ব ধারকত্ব সর্বোচ্চ ধারকের সর্বোচ্চ ধারকের ধারকত্বের কত্বের চেয়েও বেশি হয়। এটা আমরা বুঝলাম। এটাকেও তোমরা প্রমাণ করবে। এটা হচ্ছে হোমওয়ার্ক 2, কালকের মধ্যে করে পাঠাবে। ওকে, নেক্সট নেক্সট দেখো এগুলো, এটা সহজ প্রবলেম। যদি আমরা দিই যে এন সংখ্যক যদি আমি ধারক নিই এবং অভিন্ন ধারক যদি আমরা নিই, একদম একই অভিন্ন ধারক যাদের প্রতিটির ধারকত্ব হচ্ছে সি, তাহলে তুল্য ধারকত্ব কত হবে? একদম তাই, তুল্য ধারকত্ব সমান কত? তাহলে আমরা লিখতে পারি সি ইকুইভ্যালেন্ট সমান সি প্লাস এরকম করতে করতে এন সংখ্যক হবে, এন বার হবে। তাহলে এন বার যদি সি সি যোগ করি তাহলে এটা এন সি হবে, সি ইকুইভ্যালেন্ট সমান। ওকে, তাহলে এখানে আর বেশি বলার কিছু নেই। এবার আমি দু একটা প্রবলেম দিই। দেখো প্রথম প্রবলেম, 1 নাম্বার প্রবলেম, বা প্রবলেম লিখছি কারণ এর আগে ছোট ছোট কিছু, এই যে প্রবলেম গুলো, এগুলো কোনোটাই হয়তো পড়বে না, কিন্তু তোমাদের কনসেপ্ট বিল্ডিং করার জন্য এগুলো দরকার। এগুলোর মধ্যে এই প্রবলেমটা অনেক সময় পড়ে। এন সংখ্যক অভিন্ন ধারককে
শ্রেণী সমবায়ে যুক্ত করলে শ্রেণী সমবায়ে যুক্ত করলে তুল্য ধারকত্ব হয়, একটা প্রবলেম দিচ্ছি, তুল্য ধারকত্ব সমান C0, তবে এদের সমান্তরাল সমবায়ে যুক্ত করলে তুল্য ধারকত্ব কত হবে? একদম ঠিক বলেছো, ভেরি গুড। এই যে ও ঝপাং করে বলতে পারলো, কেন? একদম তাই, একদম তাই। তাহলে আমরা দেখতে পেলাম, এক্ষুনি আমরা বললাম যে n সংখ্যক অভিন্ন ধারককে যদি শ্রেণী সমবায়ে আমরা যুক্ত করি, তাহলে প্রতিটির ধারকত্ব যদি c হয়, তাহলে মনে করি প্রতিটির ধারকত্ব হচ্ছে c। তাহলে প্রথমে কি দিয়েছে? প্রশ্নানুযায়ী আমরা লিখতে পারি যে সিরিজে যোগ করেছে, সিরিজে যোগ করলে কি হবে? c/n সমান C0 দেওয়া আছে প্রদত্ত। চেয়েছে কি? নির্ণেয় কি? নির্ণেয় হচ্ছে তারা যদি, এটা হচ্ছে শ্রেণীতে যুক্ত করলে, নির্ণেয় হচ্ছে সমান্তরালে যুক্ত করলে কত হবে? সমান্তরালে সমান্তরালে যুক্ত করলে কত হবে? তাহলে সি গুলোকে যদি সমান্তরালে আমি যুক্ত করি n পিস, তাহলে এনসি হবে, এক্ষুনি আমরা করলাম। কিন্তু সি তো দেওয়া নাই, C0 দেওয়া আছে, তাহলে এখান থেকে আমরা সি বার করবো, সি সমান NC0। তাহলে এইটা সমান n ইন্টু সি এর জায়গায় NC0 বসাবো, তার মানে এটা হবে n²C0। এটাই হচ্ছে অ্যান্সার। এ কি বুঝেছো না বোঝনি? সবাই একটু আওয়াজ দাও। হ্যালো হ্যালো হ্যালো, বুঝতে পেরেছো না পারোনি? পেরেছো? ঠিক আছে। এবার আমরা আর কয়েকটা, ধরে নাও আমরা এগুলো নিয়ে অনেক প্রবলেম করব, তোমাদেরকে কিছু, ধরো একটা প্রবলেম দিলাম, ধরে নাও এরকম একটা গ্রাফ দেওয়া আছে, এখানে কিউ দেওয়া আছে, এখানে ভি দেওয়া আছে। তাহলে এটা হচ্ছে ভি মানে বিভবের পরিবর্তন, আর এখানে হচ্ছে আধান, প্রয়োজনীয় আধান কোন একটা ধারকে প্রয়োজনীয় আধান নিয়ে দুটো গ্রাফ দিয়েছে, একটা দিয়েছে এরকম, একটা দিয়েছে এরকম। ঠিক, এই অ্যাঙ্গেলটা দিয়েছে ধরে নাও 30°, এই অ্যাঙ্গেলটা দিয়েছে তোমার 60°। এই 30° যে করেছে তার নাম এ, 60° যে করেছে তার নাম বি। জিজ্ঞেস করেছে এ এবং বি, বলে দিয়েছে এ এবং বি দুটি ধারক। প্রশ্ন কি করেছে? এদের ধারকত্বের অনুপাত কত? কে বলতে পারবে? কেউ বলতে পারবে? ধারকত্ব মানে কি? ধারকত্ব সি সমান কত? সি সমান Q/V নয়? তাহলে দেখো তো, এইটা কিউ নয়, প্রথমটার ক্ষেত্রে এটা কিউ,
এটা ভি, তাহলে কিউ বাই ভি সমান ট্যান থিটা হবে না? দ্বিতীয়টার ক্ষেত্রে কিউ বাই ভি, এটা হচ্ছে কিউ, এটা হচ্ছে ভি, তাহলে এর ক্ষেত্রে এটা ট্যান থিটা হবে না? তাহলে কিউ বাই ভি সমান ট্যান থিটা আমরা বলতে পারি। ট্যান থিটা কেন হবে? এটা কিউ মানে লম্ব বাই ভূমি, এটা লম্ব বাই ভূমি সমান ট্যান থিটা। তাহলে এ এর ধারকত্ব কত হবে? এ এর ধারকত্ব কত হবে? ট্যান কত হবে? থিটাটা কত এর ক্ষেত্রে? 30 ডিগ্রি। আর বি এর ধারকত্ব কত হবে? ট্যান 60 ডিগ্রি। তাহলে এইটা সমান যদি সি এ হয়, এটা সমান যদি সি বি হয়, এটা হচ্ছে ধারকত্ব, এ এর ধারকত্ব, এটা বি এর ধারকত্ব, তাহলে সি এ ইজ টু সি বি সমান কত হবে? ট্যান 30 ইজ টু ট্যান 60। ট্যান 30 মানে 1/√3, ট্যান 60 মানে √3, উভয় পক্ষে √3 গুণ করে দাও, তাহলে হবে 1:3। তাহলে কার ধারকত্ব বেশি হলো গো? বি এর। বি এর ধারকত্ব বেশি হলো, সিবিটা বেশি হলো, তাই তো? 3 গুণ বেশি। এই ধরনের প্রশ্ন পড়তে পারে, প্রবলেম এরকমও জিজ্ঞেস করতে পারে যে একটি ধারকের আধানের পরিমাণ বৃদ্ধি করা হচ্ছে, আধানের পরিমাণ বৃদ্ধি করা হচ্ছে, এর ধারকত্ব কেমন ভাবে পরিবর্তন হবে, কেমন ভাবে পরিবর্তন হবে তা লেখচিত্র সহকারে বোঝাও, লেখচিত্রে বোঝাও। কে বলতে পারবে এটা? কোন একটি ধারকের আধানের পরিমাণ বাড়াচ্ছি, তাহলে এর ধারকত্ব কেমন ভাবে পরিবর্তন হবে, বাড়বে না কমবে? কে বলতে পারবে? তাহলে বাড়বে না কমবে? কেউ কমবে বলছো না? তাহলে মনে রাখবে, এটার অ্যান্সার হবে ধ্রুবক থাকবে। কেন? কেন? তার কারণ হচ্ছে আমরা জানি কিউ ইজ প্রপোর্শনাল টু ভি, সেখান থেকে আমরা পেয়েছিলাম সমানুপাতিক ধ্রুবক, কি পেয়েছিলাম? কিউ ইকুয়াল টু সিভি। তাহলে সিটা, সিটা কি এখানে? সিটা কি? সি হচ্ছে সমানুপাতিক ধ্রুবক। তাহলে এটা কাদের ধ্রুবক? কাদের উপর নির্ভর করবে না? এটা যে ধ্রুবক, এটা কার উপর নির্ভর করবে না? তার মানে এখানে যারা যারা প্যারামিটার আছে তাদের উপর সি নির্ভর করবে না। তাহলে সমানুপাতিক ধ্রুবক মানে এটা কিউ এবং ভি এদের উপর নির্ভর করে না, এদের উপর নির্ভর করে না, তাই ধ্রুবক থাকবে। তাহলে যদি তুমি আধান বাড়িয়ে দাও তাহলে তোমার বিভব বেড়ে যাবে, কিন্তু অনুপাত একই থাকবে। তাহলে এখানে কি হবে? কিউ যদি একদম তাই, কিউ বাড়ানো হলে ভি বেড়ে যাবে। কেমন ভাবে বেড়ে যাবে? যাতে করে, যাতে করে কিউ বাই ভি অনুপাত সমান হচ্ছে যেটাকে আমরা বলি ধারকত্ব, ধারকত্ব যেটাকে বলি, যাতে করে এই ধারকত্ব ধ্রুবক থাকে। এই জিনিসটা মনে রেখো, সমানুপাতিক ভেদ ধ্রুবক মনে রেখো, সমানুপাতিক ভেদ ধ্রুবক আমরা সবসময় বলি আর মনে মনে বুঝতে পারি না যে এটা কার ধ্রুবক। এই সমানুপাতিক ভেদ ধ্রুবক মানে পৃথিবীর সবারই ধ্রুবক নয়, ওই সমানুপাতিকে যে যে রাশিগুলো থাকবে, যে যে ভেরিয়েবল গুলো থাকবে, চলরাশিগুলো থাকবে, তাদের সাপেক্ষে এ ধ্রুবক, সি ধ্রুবক। তাহলে কিউ বা ভি এদের কারোর উপর সি নির্ভর করবে না। তাহলে যদি নির্ভর না করে এর মান একই থাকবে, তাহলে গ্রাফ দেখতে কেমন হবে? এই দিকেও বলেছে, এইদিকে হচ্ছে তোমার অধীন চল ধারকত্ব,
আর এইদিকে স্বাধীন চল হচ্ছে তোমার আধান। তাহলে আধান তুমি প্রথমে ছিল না, বাড়াও তখনও ধারকত্ব যা, তোমার ধীরে ধীরে ধারকত্ব সব একই থাকবে, তার মানে এটা সমান্তরাল হবে। তাহলে আধান অক্ষের সমান্তরাল হবে। এটা কি বোঝা গেল না? বোঝা গেল না? প্রত্যেকে বুঝতে পেরেছো? তাই হবে, একদম তাই। সিমিলারলি, একদম ঠিক বলেছো, সিমিলারলি যদি এটা এইদিকে ধারকত্ব থাকতো, এইদিকে যদি বিভব পার্থক্য থাকতো দুই প্রান্তের, তাহলে সেক্ষেত্রেও কিন্তু ধারকত্ব চেঞ্জ করতো না। এটাও তোমার বিভব পার্থক্য অক্ষের ভি অক্ষের সমান্তরাল হতো। এগুলো কিন্তু পরীক্ষায় পড়ে, জাস্ট যারা আনাড়ির মতন পড়ে তাদেরকে ধোকা দেওয়ার জন্য, তাদেরকে চমকানোর জন্য, এবং তাদের নাম্বার জিরো করে দেওয়ার জন্য সেই জায়গাগুলো। তা আমরা যদি সঠিকভাবে পড়ি তাহলে কিন্তু আমরা সঠিকভাবে ক্লিয়ারলি বুঝতে পারবো। তো আজকে আমি আর এটাকে অ্যাড করছি না। নেক্সট ডেতে আমরা পড়বো ভ্যান ডি গ্রাফ জেনারেটর। একটু জাস্ট তোমাদেরকে আমি বলবো ভ্যান ডি গ্রাফ জেনারেটরটা একটু তোমরা দেখতে, এটা কি করে এটা একটু হিন্ট দিয়ে রাখি। এটা হচ্ছে একটা আধান ধরে রাখে, আধান ধরে রাখে, বেশ বিশাল পরিমাণ আধান ধরে রাখে, নিয়ে বিশাল বিভব তৈরি করে, অনেক আধান ধরে রাখে। অনেক আধান যদি ধরে রাখে তার বিভব কিরকম হবে? বিরাট বিভব হবে। তাই বেশ বড় মাপের, বড় মানের বিভব তৈরি করে। এটা দেখতে এরকম টাইপের গোল গম্বুজের মতন। এটা হচ্ছে মেটাল, আর বিভিন্ন ধরনের এখানে চাকা লাগানো আছে। এই সব দিয়ে আমরা আগের দিনে কিন্তু এই জিনিসটা আমরা পড়বো। এইটুকু তোমাদের বললাম। এটা মোটর দিয়ে এটাকে ঘোরানো হয়, এটা বেল্ট, বেল্ট, বেল্টের মধ্যে কিছু কিছু মেটাল বিড থাকবে। এই যেই এটা টাচ করবে মেটাল বিড, সঙ্গে সঙ্গে আধান পাবে প্লাস আধান, সেই প্লাস আধানটা ধীরে ধীরে উপরে উঠবে। আর এখানের সাথে যেই টাচ হবে, এটাও একটা মেটালিক টাচ হবে, যেই টাচ হবে আধান যেহেতু বাইরে চলে যায়, তাহলে এই প্লাস কিউ আধানটা ঝপ করে বাইরে গিয়ে এই বাইরে চলে যাবে। এইভাবে ধীরে ধীরে, আর এটা মোটর চালিত, বেলটা এরকম করে ঘুরবে, বাবা বাবা করে ঘুরবে বেলটা। আর বারবার এখান থেকে টুক করে একটু আধান নেবে, এখানে চলে যাবে, টুক করে আধান নেবে, এখানে চলে যাবে। এই করতে করতে এখানে বিশাল পরিমাণ আধান জমবে। এটা একটু বই থেকে পড়ো, সম্ভবত তোমাদের এটা নিটের সিলেবাসে বাদ দিয়ে দিয়েছে সম্ভবত, কিন্তু আমাদের এইচএস এর সিলেবাসে আছে। তো এটা একটু দেখো, আমরা নেক্সট ডেতে এটা ডিসকাস করবো। ওকে, গুড নাইট তোমাদের।